আমরা চুম্বক ক্ষেত্র পাই দুটো উপায়ে। এক হচ্ছে একটা প্রাকৃতিক চুম্বক তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, আর কি 2 নম্বর হচ্ছে একটা পরিবাহীর মধ্য দিয়ে যখন প্রবাহ চলে পরিবাহীর চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো এই চুম্বক ক্ষেত্র পরিবাহীর চারপাশে বিভিন্ন জায়গায় তার স্ট্রেংথ, তার চুম্বক ক্ষেত্রের যে মাত্রা বা শক্তি সব জায়গায় সমান হয় না, কোনো জায়গায় বেশি হয়, কোনো জায়গায় কম হয়। এবং আরগামী চুম্বক ক্ষেত্র একটা ভেক্টর রাশি, অর্থাৎ তার মান আছে এবং দিকও আছে। আমরা চুম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র বি এর মান ওই বায়াস-মট সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। তো একটা ম্যাগনেটিক ফিল্ডের সেই ফিল্ডের শক্তি বা ক্ষমতা তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, সেটা আমরা একটা পিকচার দিয়ে জিনিসটা বুঝতে পারবো। সেই পিকচারটার নাম হচ্ছে কি বলরেখা বা চুম্বক বলরেখা, ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, বা অনেক সময় ম্যাগনেটিক ফিল্ড লাইনসও বলা হয়। চুম্বক বলরেখা কি? চুম্বক বলরেখা হচ্ছে একটা কাল্পনিক চিত্ররেখা, চিত্ররূপকার। বলরেখাটা কি? বলরেখা হচ্ছে কাল্পনিক চিত্ররূপ চুম্বক ক্ষেত্রে বলরেখা চুম্বক ক্ষেত্রের কাল্পনিক চিত্ররূপ ইংরেজিতে এখন বলা হয় তোমার পিক্টোরিয়াল representation of magnetic field এর নাম কাল্পনিক চিত্ররূপ বা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অফ কি বলবো ম্যাগনেটিক ফিল্ড। কাকে বলে? ব্যাপারটা এরকম ভাবা হয় যে একটা চুম্বক ক্ষেত্র যে কোনো কারণে সৃষ্টি হয়েছে, সেই চুম্বক ক্ষেত্রে যদি একটা উত্তর মেরু, বিচ্ছিন্ন উত্তর মেরু, আমরা জানি চুম্বকের দুটো মেরু হয়, উত্তর মেরু দক্ষিণ মেরু, যদি একটা উত্তর মেরুকে সেই চুম্বক ক্ষেত্রে প্লেস করা হয়, বিচ্ছিন্ন মানে একক উত্তর মেরুকে যদি প্লেস করা হয়, তাহলে সে যে পথে গমন করবে সেই পথটাকে বলবো কি বলরেখা। আবার বলছি, চুম্বক ক্ষেত্রে যদি একটা বিচ্ছিন্ন এন মেরুকে রাখা হয় এবং সে ওই চুম্বক ক্ষেত্রের ক্রিয়ায় গতিশীল হবে এবং যে পথ ধরে সে গতিশীল হবে সেই পথটাকে বলছি কি চুম্বক বলরেখা। এটা একটা গেল। এখন তুমি বলবে বিচ্ছিন্ন এন মেরু কি সম্ভব? পাওয়া যায় কি যে একটা এন মেরু দোকান থেকে কিনে আনলাম? এরকম তো হয় না, কারণ চুম্বকের দুটো মেরু একসঙ্গেই থাকবে, এন থাকলে এস থাকবে। তাহলে বিচ্ছিন্ন করবো কি করে? এখানে দেখবে একটা পরীক্ষা ব্যবস্থা আছে। এরকম পরীক্ষা ব্যবস্থাটা যে একটা বালতির মধ্যে একটা সোলার উপরে কক বা সোলার উপরে একটা দণ্ড চুম্বককে ভাসিয়ে দেওয়া হয়েছে, ভাসছে জলের উপরে, সোলার রেখে সোলার উপরে চুম্বকটা ভাসছে। চুম্বকের দুটো মেরু আছে, এন পোল এস পোল। এইবার কি করা হলো, একটা মানে চুম্বক দণ্ড চুম্বক নিয়েছি, তার দৈর্ঘ্যটা খুব বড়, এরম দৈর্ঘ্য দিয়ে তার এই পাশটা হচ্ছে এন পোল, ধরো এই পাশটা এন পোল আর এই পাশটা হচ্ছে এস পোল। এর অনেক, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা দণ্ড চুম্বক, এর মেরু শক্তি বা চুম্বকের দুই মেরু শক্তি কম, কিন্তু কার্যকর দৈর্ঘ্য বেশি। তো যদি আমি এই বালতির জলের মধ্যে একটা চুম্বককে ভাসিয়ে দিয়েছি, কার মাধ্যমে? সোলার মাধ্যমে এন পোল আর এস পোল ভাসিয়ে দেওয়া হয়েছে। এইবার সেই বালতির জলে এইখানে একটু সোলার ফিট করে দিয়েছি, দিয়ে জলে ভাসিয়ে দিয়েছি। তাহলে কি হবে? ভাসবে। আর ভাসবে এমন ভাবে ফিট করা হয়েছে যেন উত্তর মেরুটা এই চুম্বকের নিকটবর্তী অংশ থাকে। তাহলে কি হবে? এইরকম থাকছে। হিসাব মতো দেখো, এইখানে আছে তার এস, এইখানে এস পোল আর এটা এন পোল, এটা হচ্ছে এন পোল, এন আর এটা এস। তো এই বালতি জলের মধ্যে ভাসছে,
ধরো এইটা হচ্ছে চুম্বকটা, সেই চুম্বকটা এরকম আছে। তো এখানে লক্ষ্য করো যে এই এন এই চুম্বকের দ্বারা এই এন এর উপর যে প্রভাবটা পড়বে এই এস এর উপর পড়বে না, কারণ এস অনেক দূরে আছে। তাহলে ভাবতে পারি এইরকম ব্যবস্থা অবলম্বন করে যে এইটা একটা দণ্ড চুম্বক আর এটা একটা দণ্ড চুম্বক, কিন্তু এর কার্যকর দৈর্ঘ্য অনেক বেশি, মেরু শক্তি খুব কম। তো আমি করবো কি, বালতির জলে, একটা বালতি নিয়েছি, বালতির জলে স্পুলার মাধ্যমে এই দণ্ড চুম্বকটা ভাসিয়ে রেখেছি। ঠিক আছে, অতএব এর কাজ কি হবে, উত্তর দক্ষিণে মুখ করে ভাসতে থাকবে, এটা উত্তরের দক্ষিণ। এইবার যখন আমি এইটাকে এইখানে একটু এখানে স্কোলা বেঁধে দিয়েছি, স্কোলা না বাঁধলে পরে কি হবে, বালতি জল ডুবে যাবে। অতএব স্কোলা বেঁধে দিয়েছি, স্কোলাটা দেখো এন পরের দিকে বেঁধেছি, তারপরে কি হবে, এই পোর্শনটা উপরে থাকবে আর এস পোর্শনটা নিচের দিকে নেমে পড়বে। অতএব যখন এখানে প্লেস করবো, এইটা এন নিজে এন বিকর্ষণ করবে, বিকর্ষণ করে কি করবে, জলের মধ্যে ভাসতে 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 এরকম করতে করতে এইখানে চলে আসবে। আবার একবার তুমি নিয়ে চলে আসো, আবার দেখবে এখানে রাখো, আবার এই পথে আসবে কিংবা এই পথে যাবে, এরকম বিভিন্ন পথে এই এন পোলটা যাবে। এই ক্ষেত্রে মনে হবে কি একটা বিচ্ছিন্ন এন মেরুকে এই দণ্ড চুম্বকের সামনে ঢেকেছি। ঠিক আছে, মোটামুটি একবার দেখে নেবে। তো এইরকম ব্যবস্থা অবলম্বন করা হয়। যে বললাম সঙ্গেটা, চুম্বক ক্ষেত্রে একটা চুম্বক আছে মানে কি, একটা চুম্বক কোন স্থানে রেখেছি, তার চারিদিকে কি হবে, চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ধরো এটা একটা দণ্ড চুম্বক, এন পোল এস পোল। এখন এই চুম্বক ক্ষেত্রের কাছে ওই পরীক্ষা মতো যে একটা বিচ্ছিন্ন এন পোলকে রেখে দেওয়া হয়, তাহলে সে কি করবে, তোমার এই এই এনের দ্বারা বিকর্ষিত হবে আর এই এনের দ্বারা আকর্ষিত হবে, দিয়ে এইরকম একটা পথ অবলম্বন করে এইখানে পৌঁছাবে। ঠিক আবার তুমি রাখার ভিত্তিতে এই পথ ধরে সে এখানে পৌঁছালো, কিংবা এই পথ ধরে সে এখানে পৌঁছালো, কিংবা এই পথ ধরে এখানে পৌঁছালো, এরকম চলছে। হলো জিনিসটা এই যে পথগুলো ধরে এন কোনটা এই পথ ধরে ধরে সে এখানে পৌঁছালো, এসে পৌঁছালো, এসে আকর্ষণ করছে, মানে এটাও এন পোল। এখানে তোমার বলেছিলাম যে এটা হচ্ছে এন পোল আর এটাও এন পোল, অতএব এন বিকর্ষণ করবে, বিকর্ষণ করে এই পথ ধরে এ বিকর্ষণ করছে আর এ আকর্ষণ করছে একটা এন মেরুকে, অতএব এই পথ ধরে ঘুরে সে এখানে পৌঁছাবে। এই পথটাকে বলছি আমরা চুম্বক বলরেখা। এরকম বিভিন্ন পথে চুম্বক বিচ্ছিন্ন মেরুটা ওখানে পৌঁছাবে। তোমাদের এইচএস সিলেবাসে আগে দণ্ড চুম্বকের জন্য বলরেখা অঙ্কন তোমার করতে হতো, সেখানে তো আর বিচ্ছিন্ন মেরু পেতাম না। সেখানে কি করা হতো না, একটা কার্ডবোর্ডের উপরে এরকম কার্ডবোর্ড আছে, একটা চুম্বককে রেখেছি, আর ওই যে সূচি চুম্বক বা কম্পাস বা ম্যাগনেটিক নিডল ছোট ছোট হয়, আমি ধরো এইখানে প্লেস করবো, এরকম প্লেস করেছি, এরকম। এগুলো এক একটা অবস্থান, কিন্তু এতগুলো নয়, কিন্তু একটা একটা অবস্থান। এরকম ভাবে কি হবে, ধরো প্রথম অবস্থান হচ্ছে এইটা, এরকম ভাবে থাকবে, তারপরে অবস্থান এইটা এরকম ভাবে, তারপরে অবস্থা এরকম, তারপর অবস্থা এরকম, এরকম বিভিন্ন অবস্থানে কি হবে, ওই সূচি চুম্বকটা থাকবে। এবার আমি করব কি, অবস্থান একটা অবস্থান রেখেছি, এর এই প্রান্তে একটা পেন্সিল দিয়ে ডট লিখবো, আর এই প্রান্তে একটা পেন্সিল দিয়ে করবো, এই প্রান্তে পেন্সিল, এই প্রান্তে পেন্সিল, এই প্রান্তে পেন্সিল, এইভাবে করতে করতে ছবিটা কেমন হয়ে যাবে, লাস্টে তোমার এরকম হয়ে যাবে। আমি এই ডটগুলো পাবো, এটা এন আর এস, এই ডটগুলো পাচ্ছি, যখন কম্পাস সরিয়ে নেবো দিয়ে আমি এটাকে এবার যোগ করে দেবো। হলো, এইভাবে বিভিন্ন অবস্থানের জন্য বিভিন্ন বলরেখা খুঁজতে হবে। তবে বলরেখার দিক কি ধরা হয়, বলরেখার দিক ধরা হয় ওই এন বল থেকে বার হচ্ছে এন থেকে এস এর দিকে, দিকটা কি, বলরেখার দিক সবসময় এন থেকে এস এর দিকে, মানে দিক ছিল, দেখো দিক ছিল, বুঝতে পারবে। আরো আছে, সব আঁকা সম্ভব নয়। এন থেকে বার হবে আর এসে কি করবে, ইন করবে। ছবি থেকে বুঝতে পারবো, যে বললাম পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন অর্থাৎ চিত্ররূপ। এই চিত্ররেখ থেকে আমি এই চুম্বকের দ্বারা সৃষ্ট বলরেখা সম্পর্কে আইডিয়া করতে পারবো। কিরকম আইডিয়া করবো না, যেখানে বলরেখার সংখ্যা ঘনত্ব বেশি, অর্থাৎ লক্ষ্য করে দেখো এই অংশটা আর এই অংশটা দেখো বলরেখা খুব ভিড় করেছে,
অতএব এই অংশগুলোতে সংখ্যা ঘনত্ব বা নাম্বার ডেন্সিটি অফ ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বেশি, অতএব ওইগুলোতে চুম্বক ক্ষেত্রের মান বেশি বা চুম্বক ক্ষেত্র খুব সক্রিয়। এই একটা দিক গেল। আর এই আর কি বলবো, এই চুম্বক মানে বৈশিষ্ট্য কি বলা হয়, যে বলরেখার বৈশিষ্ট্যগুলো হলো, 1 নম্বর বৈশিষ্ট্য কি বলবো, বলরেখা হলো চুম্বক ক্ষেত্রের কাল্পনিক চিত্ররূপ। 2 নম্বর বলবো বলরেখাগুলো এন পোল থেকে নির্গত হয় আর এস পোলে প্রবেশ করে। অবশ্যই এটা মনে রাখতে হবে যে বলরেখাগুলো ক্লোজ পাথ মানে বদ্ধ পথ। আমরা স্থির তড়িৎ বলরেখা পাবো, স্থির তড়িতে দেখবে বলরেখাগুলো প্লাস থেকে বার হয় মাইনাস পর্যন্ত যায়, অর্থাৎ প্লাস আধান থেকে বলরেখা নির্গত হয় মাইনাস আধানে গিয়ে শেষ হয়ে যায়, টার্মিনেট করে যায়। কিন্তু চুম্বক বলরেখায় কোনো টার্মিনেট করে না। দেখো এই পথ ধরে গেল, ভিতরে কিন্তু কোন দিকে চুম্বকের ভিতরে এস থেকে এন এর দিকে হলো, আর বাইরে এন থেকে এস এর দিকে হলো। অতএব চুম্বক বলরেখা কিন্তু কোনো টার্মিনেশন নেই, কন্টিনিউয়াস একটা ক্লোজ পাথ। আর এটা কি বললাম, স্থির তড়িতের ক্ষেত্রে দেখবো ওখানে তড়িৎ বলরেখা পাবো, সেই তড়িৎ বলরেখাগুলো কি হয়, তড়িৎ ক্ষেত্র থেকে ধনাত্মক আধান থেকে নির্গত হয় দিয়ে ঋণাত্মক আধানে গিয়ে শেষ হয়ে যায়। এই হলো আর একটা পয়েন্ট গেল। আর কি বলবো, এই বলরেখা থেকে আমি চুম্বক ক্ষেত্রের কোন একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে নির্ণয় করতে পারবো। কি করে করব না, ধরা বলা হলো যে এইখানে চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে, তাহলে এরকম করবো, বলরেখা এঁকেছি, সেই বলরেখার অভিমুখটা এইদিকে আমি স্পর্শক টানবো, অর্থাৎ এই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক কোনটা, এই দিকটা হলো যে বলরেখার। আর একটা প্রাপ্তি পেলাম, প্রাপ্তিটা কি না, বলরেখার সাহায্যে চুম্বক ক্ষেত্রের কোন একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র বি এর অভিমুখ কি হবে, কিভাবে নির্ণয় করবো না, সেই বিন্দুতে বলরেখার অভিমুখে স্পর্শক টানবো। দেখো স্পর্শক এদিকে হতে পারে বা এদিকেও হতে পারে, কিন্তু দিকটা কোনটা নেব না, বলরেখার দিক অর্থাৎ এন থেকে এস এর দিক, এই দিকটা বলরেখার অভিমুখে স্পর্শক টানবো। অর্থাৎ এভাবে আমি আরো কিছু পয়েন্ট পেলাম। কি পেলাম, হ্যাঁ আর মনে রাখবো যে দুটো বলরেখা কখনোই পরস্পর স্পর্শকে, আমার হয়তো ছবি আঁকার ক্ষেত্রে ডিস্টার্ব হয়েছে একটু, মনে রাখবে কখনোই দুটো বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। কারণ দেখো আমি একটু আগেই বললাম বলরেখা কি করে, চুম্বক ক্ষেত্রে কোন একটা বিন্দুতে অভিমুখ নির্দেশ করে, চুম্বক বি এর অভিমুখ নির্দেশ করে। যদি এই একটা বলরেখা আর এই একটা বলরেখা ছেদ করলো, তাহলে বলরেখার দিকগুলো ধরছে এরকম তোমার বলরেখার দিক। তা আমি এই বিন্দুতে একটা স্পর্শক টানবো এদিকে, এই বিন্দুতে স্পর্শক টানবো এদিকে, অর্থাৎ দেখো এটা একটা বি এর দিক, এটা একটা বি এর দিক, একই বিন্দুতে দুখানা দিক সম্ভব নয়। অতএব বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। আর কি আর ধর্ম আছে, বলরেখাগুলো এই যে পাশাপাশি বলরেখা এই একটা পরস্পরকে কি করে, ল্যাটারালি কি করে, বিকর্ষণ করে, এবং এই বলরেখাগুলো ধরা হয় টান হয়ে আছে, স্টিচড ওয়্যারের মতো টান হয়ে আছে। এইগুলো হচ্ছে বলরেখার ধর্ম। এক কথায় বলবো কি, বলরেখা হচ্ছে চুম্বক ক্ষেত্রের পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা চিত্ররূপ, কাল্পনিক সবটাই, এর কোনো বাস্তব কিছু নেই। তবে এই বলরেখার ছবি থেকে আমরা চুম্বক ক্ষেত্র সম্পর্কে আইডিয়া করতে পারি, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের কোথায় ক্ষেত্রের মান বেশি, কোথায় দুর্বল মান, এইগুলো জানতে পারি। এই একটা দিক গেল। আরো কি বলবো, যে এইরকম ধরো বলরেখা কিন্তু আরো দুটো জিনিস বলতে হবে। যে আমরা তো দেখলাম যে চুম্বক দণ্ড চুম্বক বা চুম্বক ক্ষেত্র তৈরি করে, আবার পরিবাহী তার মানে ধর একটা বৃত্তাকার পরিবাহী নিয়েছি, সেও কি করছে, চুম্বক ক্ষেত্র তৈরি করছে, এর মধ্যে যদি কারেন্ট চলছে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। অতএব ব্যাপারটা এটা ভাবলে ভালো হয় যে এই একটা দণ্ড চুম্বক, এটা হচ্ছে ক্যারিং কারেন্ট কন্ডাক্টর, পরিবাহীর জন্য দু ক্ষেত্রে হবে, এটা হতে পারে, এটা হতে পারে, একসঙ্গে নেই।
তো এই ক্ষেত্রে ঠিক বলে রাখলো এরকম হয়তো যদি এটা এন পোল হয়, এটা এস পোল হয়, তাহলে মনে রাখবো এরকম বার হবে, এরকম চলে যাবে এবং এখানে এসে ঢুকবে। অর্থাৎ মনে রাখবো বলরেখাগুলো কি হয়, যেদিকে চুম্বক ক্ষেত্রে প্রবেশ করে সেখানে কি এস পোল, আর যেখান থেকে নির্গত হয় চুম্বকের যে প্রান্ত থেকে নির্গত হয় তাকে বলবো কি এন পোল। এটা মনে রাখার বিষয়। এইবার একটা দণ্ড চুম্বক নিয়েছি, এটা এন ধরলাম, এটা এস ধরলাম, এদিকে এদিকে এরকম সব বড় এখন যাচ্ছে, এরকম ঢুকছে বা এরকম চলছে। এখন যদি এর পাশে অন্য একটা চুম্বক নিয়ে এসেছি যার এইখানে এস পোল আছে, এখানে এন পোল আছে, তখন কি ঘটবে, তখন এরকম ঘটনা ঘটবে, এইগুলো সব এই দিকে না গিয়ে সব কি হবে এস থেকে এর দিকে এরম চলে আসবে, হলো এরম চলে আসবে, এরম সব বেরিয়ে কোথায় ঢুকবে, এসে ঢুকবে, এন থেকে বেরিয়ে এসে ঢুকবে, তারপরে এইখান থেকে বেরোবে দিয়ে এইরকম ভাবে আসবে, তখন এবার এরকম আসবে, আবার এখান থেকে বেরিয়ে এসে এই এসে আসবে, ঠিক এরকম ঘটনা ঘটবে। অর্থাৎ দুটো পাশাপাশি দুটো চুম্বক রেখেছি, এই ক্ষেত্রে কি হবে বললাম না, বলরাগুলো টান টান হয়ে থাকে, অর্থাৎ কি হবে টানবে, সংকুচিত হবে, আর সংকুচিত হলে কি হবে এস আর এন পরস্পরের কাছে আসবে, মানে আকর্ষণ তৈরি হবে। ওই টান টান হওয়ার ব্যাখ্যাটা এরকম বলা হয়েছে যে টান টান, এই যে এন থেকে এসে বলটা টান টান হয়ে যাচ্ছে, মানে দৈর্ঘ্য বরাবর সংকুচিত হবে, আর সংকুচিত হওয়া মানে কি এস আর এন পরস্পরের কাছে আসবে, আর কাছে আসে মানে কি আকর্ষণ ঘটছে, ঠিক আছে এরকম হতে পারে। আবার যদি উল্টো ঘটনাটা, অর্থাৎ কি বললাম যে এখান থেকে এন থেকে বেরিয়ে এখানে এসে ঢুকেছে, এই এন থেকে বেরোবে দিয়ে এই পথ দিয়ে এসে আবার এসে প্রবেশ করবে, এখান দিয়ে এসে প্রবেশ করবে। যদি উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ এই একটা দণ্ড চুম্বকের এন পোল আর এইখানে একটা দণ্ড চুম্বকের এন পোল মুখোমুখি রেখেছি, তাহলে এর দ্বারা সৃষ্ট বলে এরম বেরিয়ে পালাবে, এর দ্বারা পালাবে, আর এ এদিকে পালাবে, এ এদিকে পালাবে, ঠিক আছে। কারণ যখনই এইদিকে সোজা যদি আসে আরো বেশি আসে, এটা আরো যাবে, কিন্তু কখনই টাচ করবে না, ঠিক আছে। এটা এদিকে, এটা এদিকে, এদিকে বিকর্ষণ বল লাভ করবে, এদিকে বিকর্ষণ বল লাভ করবে, এবং তাদের এই মাঝখানের অঞ্চলটায় চুম্বক ক্ষেত্রের মান শূন্য, দুটো বিপরীতমুখী। এখান থেকে নির্গত বর্ণরেখাগুলো এর দ্বারা বিকশিত হয়ে এদিকে মোড় নিচ্ছে, আবার এখান থেকে নির্গত বর্ণরেখাগুলো এর দ্বারা বিকশিত হয়ে এদিকে মোড় নিচ্ছে। যে মাঝের একটা অঞ্চল পাবো, সেখানে চুম্বক ক্ষেত্রের সম্পূর্ণ নিউট্রাল, অর্থাৎ সেই বিন্দুকে বলবো উদাসীন বিন্দু বা নাল পয়েন্টটা বলবে, যেখানে চুম্বক ক্ষেত্রের প্রভাব নেই, এই অংশটাকে বলবো নাল পয়েন্ট। হলো, এইভাবে আমরা বর্ণরেখা সম্পর্কে আইডিয়া পেলাম। তো বর্ণরেখা চুম্বক ক্ষেত্র, প্রাকৃতিক চুম্বক দিয়েও চুম্বক ক্ষেত্র তৈরি হয় এবং বর্ণরেখা সৃষ্টি হয়। আবার আমরা ওই দেখেছি পরিবাহী তার যখন প্রবাহ চলে পরিবাহীর মধ্য দিয়ে, তখনও চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আর সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখ আমরা সেই মনে করে দেখো রাইট হ্যান্ড পাম রুল দিয়ে নির্ণয় করেছিলাম, এরকম ভাবে এরকম ধরেছি, এটাকে দিয়ে এরকম রাখা হয়েছে, পরিবাহীটা এদিকে প্রবাহ চলছে, পাম্পটা এরকম রেখেছি। এই অবস্থায় ধরো আমি জাস্ট এই বরাবর কি হবে, এই বরাবর তোমার চুম্বক ক্ষেত্রের দিক হবে। তো যদি আমি একটা পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ চলছে, তার জন্য চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, সেই চুম্বক ক্ষেত্রের জন্য যে বর্ণরেখা অঙ্কন করব, সেই বর্ণরেখার অভিমুখগুলো কিভাবে কিভাবে নির্ণয় করব বা কিভাবে মনে রাখবো, তার জন্য একটা নিয়ম আছে, আগের দিনই বলেছি, সেটা কি রাইট হ্যান্ড গ্রিপ রুল। অনেক সময় কার CURL কার রুল বলা হয়। রাইট হ্যান্ড গ্রিপ রুল কি, ধরো এরকম নিচ্ছি, এটা একটা পরিবাহী কন্ডাক্টর, তো আমি করছি কি
যেদিকে এই ওপর দিকে প্রবাহ চলছে, যেদিকে প্রবাহ সেদিকে বুড়ো আঙুলটা রেখেছি, বাকি চারটে আঙুল দিয়ে এরকম মুড়িয়ে ধরেছি। ঠিক আছে, অতএব কি হবে, সেই যে বিন্দুতে তুমি এই চারিদিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, তো যদি এইখানে বিন্দুতে চুম্বক ক্ষেত্রের বলরেখার অভিমুখ খুঁজতে হও, তাহলে এই বিন্দুতে এরকম হবে। অর্থাৎ লক্ষ্য দেখো, হাতটা এরকম মুড়িয়েছি, অর্থাৎ বলরেখাগুলো কি বৃত্তাকার আসছে। আর সেই বৃত্তের অভিমুখটা কেমন হচ্ছে না, যে বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্র মাপবো, মেজার করবো, সেই বিন্দুতে অভিমুখটা কি হবে, একটা স্পর্শক টানবো। এই বিন্দুতে স্পর্শক এরকম, আমি যদি এইখানে বিন্দু নিই স্পর্শক এইরকম, যদি এইখানে বিন্দু নিই স্পর্শকটা ওইদিকে হলো। এই হলো তোমার রাইট হ্যান্ড গ্রিপ রুল, অনেক সময় কার্ড রুলও বলা হয়। অর্থাৎ কি করব, পরিবাহী তারটাকে চারটে আঙুল দিয়ে এরকম জড়িয়ে ধরেছি, আর বুড়ো আঙুলটা কি পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহ কোন দিকে যাচ্ছে সেটা নির্দেশ করছে। তাহলে এই আঙুলের অগ্রভাগের দিকগুলো কি বলরেখার অভিমুখ নির্দেশ করবে। আর সেই বলরেখার উপরে আমি ছবিতে দেখাচ্ছি, সেই বলরেখার উপরে কোনো একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে, কোন দিক কি হবে, সেটা আমরা স্পষ্ট করে সাথে নির্ণয় করবো। ধরো এইটা একটা পরিবাহী স্টেট কন্ডাক্টর, তো একে আমি এরকম ধরেছি অনেকে দেখো হাতগুলো এই পাশে দেখো বেরিয়ে আসছে আর এই পাশে ঢুকছে। অতএব যদি আমি একটা ছবি আঁকি, এটা বৃত্তাকার হলো, অতএব এরম ধরছে মানে কি এগুলো বেরিয়ে আসছে, অতএব এরম হচ্ছে, এরা দেখো অ্যান্টি, এরম আসছে মানে কি অ্যান্টি হচ্ছে বলা জিনিসটা। এবার তোমার যদি এইখানে একটা বিন্দুতে চুম্বক ক্ষেত্র বার বলে, চুম্বক ক্ষেত্রের দিকটা কি হবে, এই বরাবর হবে। এখানে চুম্বক ক্ষেত্রের দিকটা কোন হবে, এই বরাবর হবে। এইখানে চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে, এই বরাবর হবে। অর্থাৎ এই বলরেখার উপরে সেই বিন্দুতে স্পর্শক টানবো, দিয়ে আমি সেই বিন্দু চুম্বক ক্ষেত্রে মান নির্ণয় করতে পারবো। অর্থাৎ বলরেখার অভিমুখ নির্ণয় করার নিয়মটা কি, রাইট হ্যান্ড গ্রিপ রুল বা কার্ড রুলও বলা হয়। যে কার্ড করা হয়েছে, কুঁকড়ানো হয়েছে, তাই কার্ড রুলও বলা হয়। ঠিক আছে, এই দিকটা গেল বলরেখা। এবার আমরা চুম্বক ক্ষেত্রের বলরেখা চুম্বক ক্ষেত্রের চিত্ররূপ পেলাম বলরেখা। এখন আমরা দেখব বিভিন্ন আকারের পরিবাহীর জন্য চুম্বক ক্ষেত্র কেমন হবে বা তার বলরেখাগুলো কেমন হবে। এখানে দেখো লিখেছি ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু ডিফারেন্ট শেপস অফ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এরপর থেকে আমরা এই সিসিসি লিখবো, মানে কি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর সংক্ষেপে হলো। ফার্স্টে বলি যে একটা ধরো স্টেট কন্ডাক্টর, এটা কন্ডাক্টর ধরে নিচ্ছি, সরু তার একটা স্টেট কন্ডাক্টর। এই সরু তারের মধ্য দিয়ে প্রবাহ চলছে, তাহলে কি হবে, এর চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। সেই চুম্বক ক্ষেত্রের অভিমুখ বা বলরেখার অভিমুখ কিভাবে নির্ণয় করব, রাইট হ্যান্ড গ্রিপ রুল বা কার্ভ রুল যা বলবে এভাবে নির্দেশ করব। তো সেক্ষেত্রে কি হবে না, পরিবাহীটাকে আমি এই চারটে আঙুল দিয়ে ঘিরে ধরেছি, আর বুড়ো আঙুলটা কি করছে, প্রবাহের অভিমুখ নির্দেশ করছে। অতএব এইগুলো কি হবে, বলরেখার অভিমুখ। তোমার ভাবনাটা নিয়ে এসো, যদি এরকম করা হয় যে সেই এরকম আছে, ছবিতে রাখছি দেখো, এটা স্টেট কন্ডাক্টর। তো এইখানে বিন্দুতে তোমার কি করতে হবে, চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। সেই চুম্বক ক্ষেত্রের মান আছে, মানটা পাবো কার সাহায্যে, বায়োসাভার্টের সূত্রের সাহায্যে। আর দিকটা পাবো ওই রাইট হ্যান্ড তোমার পাম রুল, মনে করে দেখো। তো আমি পাম রুল ডান হাত দিয়েছি, দিয়ে ডান হাতটাকে আমি প্রবাহের দিকে, প্রবাহ চলছে এইদিকে প্রবাহ চলতে ইচ্ছে অনুযায়ী আমি এই বিন্দুর দ্বারা চুম্বক ক্ষেত্র নির্ণয় করবো। তো আমি এরকম রাখলাম। এবার রাখার পরে এই তালুতে আমি তালুর অবিলম্ব, অর্থাৎ এরকম রাখলে মানে কি হচ্ছে দেখো, অর্থাৎ ইনসাইডে যাচ্ছে, ভিতর দিকে ঢুকে যাচ্ছে। এখানে সিম্বলটা কি দেবো, এইরকম দেবো, ভিতর দিকে ঢুকছে বলে। যদি এই ক্ষেত্রে বলি, এই ক্ষেত্রে দেখো হাতটা রাখছি, এভাবে রাখছি, বুড়ো আঙুলটা প্রবাহের দিক, অতএব তালুটা এরকম আছে। এক্ষেত্রে দিকটা কোন দিকে আসছে, এদিকে বেরিয়ে আসছে। অতএব এই সাইডে কি হবে, তোমার এরকম হবে, কামিং আউট আর গোয়িং ইন, ভিতরে ঢুকছে আর বেরিয়ে আসছে। এই হলো
ব্যবস্থা। অর্থাৎ ব্যাপারটা এরকম, ধরো বাস্তব ফিরে এসো, এটা পরিবাহী নিয়েছি, এই বিন্দুতে আমি চুম্বক ক্ষেত্র নির্ণয় করি, বর্ণরেখাগুলো এই চুম্বক ক্ষেত্রের জন্য বর্ণরেখাগুলো কি বৃত্তাকার হবে, বৃত্তাকার হবে। একটু আমি বলেছি, আমরা দেখো যে এই পরিবাহী তারটাকে কেন্দ্র করে পরিবাহী দিয়ে প্রবাহ চলছে, তার চারিদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। সেই চুম্বক ক্ষেত্রে বর্ণরেখাগুলো কেমন হবে, একই কেন্দ্র এই পরিবাহী তারের অক্ষটাকে কেন্দ্র করে নেবে, দিয়ে কতগুলো বৃত্তাকার চিত্র হবে। সেই বৃত্তাকার চিত্রগুলোকে বলা হয় বর্ণরেখা। আর এই বর্ণরেখার অভিমুখটা কিভাবে নির্ণয় করবো, সেই গ্রেড রুল। অতএব বুড়ো আঙুল দিয়ে ধরেছি প্রবাহের দিকটাকে, বুড়ো আঙুল দেখিয়েছি, আর পরিবাহী তারটাকে আমি এরকম 4টে আঙুল দিয়ে জড়িয়ে ধরেছি। এবার কি বলবো, আঙুলের অগ্র দিকটা যেদিকে মোড়ানো আছে সেই দিকে হবে কি বর্ণরেখার অভিমুখ। অতএব এইখানে লক্ষ্য করে দেখো, এইদিকে তোমার ঢুকছে, এদিকে বেরিয়ে আসছে। অতএব এগুলো হচ্ছে এইরকম, এদিকে বেরিয়ে আসছে। এবং এই বর্ণরেখা পেয়েছি মানে কি, বর্ণরেখার যে কোনো বিন্দুতে আমি স্পর্শক টানবো, সেই বিন্দুর চুম্বক ক্ষেত্র নির্ণয় করবো। এইভাবে আমি কি করব, পরিবাহী তার, এটা পরিবাহী তার এরম নিয়েছি, দিয়ে আমি এরম ধরেছি। দেখো তালুতে আমি একটা পেন রেখেছি, পেনটা অবিলম্ব তালু, আর এখানে দেখো বুড়ো আঙুল আছে। অতএব এই যদি আমি এই বিন্দুতে চুম্বক ক্ষেত্র মানে এই দিকে যদি ঘুরিয়ে এই বিন্দু চুম্বক ক্ষেত্র আমার দিকে, আরো ঘুরিয়ে ধরলাম এই বিন্দু চুম্বক ক্ষেত্র এই দিকে, যদি এরম বলা হয় এই বিন্দুতে ওই দিকে, অর্থাৎ ঠিক এইভাবে বর্ণরেখা পাচ্ছি। আর বর্ণরেখার বিভিন্ন বিন্দুতে স্পর্শকটা বর্ণরেখার অভিমুখে স্পর্শক, অবশ্যই স্পর্শক দুদিকে হয়, কোন দিকে স্পর্শকটা নেব, বর্ণরেখার দিকে স্পর্শকটা নেব, দিয়ে আমি চুম্বক ক্ষেত্রে পরিমাপ করব। অতএব এই ক্ষেত্রে দেখো যে স্টেট কন্ডাক্টরের জন্য কি পাচ্ছি, বর্ণরেখা বৃত্তাকার পাচ্ছি। আর বৃত্তাকার বর্ণরেখা, সেই বৃত্তাকার পরিধির যে কোনো বিন্দুতে আমি স্পর্শক টানলে সেই বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারবো। এখন ধরো আমি একটা বৃত্তাকার পরিবাহী নিচ্ছি, একে কয়েল, কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল বলা হয়। আর একটা সি বাস বেশি হয়ে গেল, এটা স্টেট কন্ডাক্টর, কারেন্ট ক্যারিং স্টেট কন্ডাক্টর হলো, স্টেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, 3টে সি, আর এখানে একটা সি বেশি হয়ে গেল, কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল, সি 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 4টে সি, ঠিক আছে। তো এরকম একটা কয়েল নিয়েছি, দিয়ে তোমার এর মধ্য দিয়ে প্রবাহ চলছে। ছবিতে কেমন আঁকবো, ছবি ধরো এরকম একটা বৃত্তাকার কয়েল নিয়েছি, প্রবাহ চলছে, ধরে নিচ্ছি প্রবাহটা কোনো এক সময় এরকম চলছে, প্রবাহটা আচ্ছা ঘুরিয়ে দিচ্ছি, প্রবাহটা এরকম চলছে। সেক্ষেত্রে বলো, যদি আমি এই কেন্দ্রবিন্দুতে বা এই ভিতরে এই দিকে চুম্বক ক্ষেত্র কোথায় হবে, প্রবাহটা এরকম আনবো, প্রবাহ চলছে, ডিরেকশন দেখিয়েছি। তো আমি তো এরকম নিয়েছি, দিয়ে আমি ধরো এইখানে একটা ছোট্ট একটা অংশ নিচ্ছি, ছোট্ট একটা অংশ ডিএল নিয়েছি। সেই ডিএল এর জন্য প্রবাহটা তো ডিএল এর মুখটা এইদিকে আছে, প্রবাহ এইদিকে চলছে। অতএব আমি এরকম দেখো ধরেছি, এই ডিএলটা এইটুকু বুড়ো আঙুল দেখাচ্ছে। অতএব আঙুলগুলো এই ইনসাইড দা সার্কেল, আঙুলগুলো ভিতরে ঢুকছে, তো অর্থাৎ এখানে হিসাব মতো এরকম ধরেছি ভিতরে ঢুকছে। যদি এই পাশে নিই কি হবে, দেখো আমি এই পাশে এলাম, বুড়ো আঙুলটা ঠিক প্রবাহের দিকে করেছি, এই দেখো বৃত্তের ভিতরের দিকে আঙুলগুলো ঢুকে যাচ্ছে, অর্থাৎ বর্ণরেখা বা চুম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতর দিকে দেখতে পাচ্ছি এই অংশে। যদি এইখানে নেই, এখানে দেখো এরম ধরেছি, এরম ধরছি মানে কি, এই ভিতর দিকে বর্ণরেখাটা এই ভিতরে পড়ছে, ইনওয়ার্ড হচ্ছে, আর বাইরের দিকে বেরিয়ে আসছে, কামিং আউট আর গোয়িং ইন। যদি আমি এই অংশে ধরি, ঠিক এই উপরের অংশটা এরম ধরেছি, দেখো এই উপরটা ধরেছি, এইখানটা ধরেছি, এই ক্ষেত্রে তোমার তো পরিবাহিতা পর ওদিকে যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে দেখো মাঝে ভিতর দিকে ইন করছে, অর্থাৎ এটা হলে তোমার কি হবে, চুম্বক ক্ষেত্র কোন দিকে, আমি সিম্বল দিয়ে বলবো কি এরকম। যদি কারেন্টের দিক পাল্টে দেওয়া হয়, অর্থাৎ কারেন্টটা এই দিকে প্রবাহ হচ্ছে, সেক্ষেত্রে কি হবে,
তো সেক্ষেত্রে দেখো এরকম করছি, এরকম ধরেছি, প্রবাহ চলছে, এরকম আছে, এরকম আছে, এইরকম। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো বৃত্তের অংশের ভিতর দিকে বর্ণাগুলো বেরিয়ে আসছে। যদি এরকম ধরি, এইখানে ধরি, এইখানে ধরি, সেখানে ধরছি, এই ক্ষেত্রে বেরিয়ে আসছে। যদি আমি এইখানটা ধরি, এরকম ধরছি মানে কি পুরো মোটা নিচের দিকে আছে, অর্থাৎ ভিতর দিকে কি বেরিয়ে আসছে। অর্থাৎ এই ভিতরে বর্ণাগুলো কেমন হয়, বেরিয়ে আসছে, মানে কামিং আউট, মানে কি সিম্বলটা এরকম হবে। সেই তীর চিহ্নের কনসেপ্ট, যে তীর চিহ্নের টিপটা যদি দেখতে পাই তাহলে কামিং আউট, বেরিয়ে আসছে। আর যদি পিছনে কস দেখতে পাই মানে কি তীর থেকে ঢুকে যাচ্ছে, অর্থাৎ অন্তর্মুখী। এখানে বিটা হবে কি, বি হচ্ছে অন্তর্মুখী, এই বহির্মুখী, সরি এটা বহির্মুখী। আর এখানে বিটা কি হচ্ছে অন্তর্মুখী। কি দেখলাম, সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিয়ে এখানে প্রবাহটা কেমন চলছে, আইটা কি রকম, আইটা ক্লকওয়াইজ কারেন্ট হলে পরে কি অন্তর্মুখী চুম্বকক্ষেত্র তৈরি হয়। আর যদি অ্যান্টি কারেন্ট হয়, অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হয়, তখন চুম্বকক্ষেত্র কি হচ্ছে, বহির্মুখী হয়ে যাচ্ছে। এটা পেলাম। এখন একটা ভাবনা নিয়ে এসো সহজ ভাবে কথাটা। যদি এরকম বলি স্টেট কারেন্ট কন্ডাক্টর স্টেপ নিয়েছি, এই কন্ডাক্টরের জন্য চুম্বক ক্ষেত্র কেমন হয়, এই দেখো বড় রেখাটা থাকছে, এই যে বড় রেখাটা হলো, বড় রেখাটা এরকম নিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ যখন পরিবাহী একটা স্টেট হয়, বড় রেখা বা চুম্বক ক্ষেত্র কি এই এরকম বৃত্তাকার হয়, সার্কুলার হয়, এবং যে কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র কি সেই বিন্দুতে স্পর্শক টানলি হয়ে যাচ্ছে। ঠিক উল্টো ঘটনা দেখো, যদি তোমার এটা হচ্ছে তোমার কি বৃত্তাকার পরিবাহী হলে কি হবে, চুম্বক ক্ষেত্র এইটা কি দেখাবে, এই লাইনটা কি হয় ইন করছে বা বেরিয়ে আসছে, ভিতরে ইন করছে বা গোয়িং ইন হচ্ছে বা কামিং আউট হচ্ছে। অর্থাৎ ঠিক উল্টো ঘটনা। অর্থাৎ যখন এরম ভাবছি, যদি এইটা কন্ডাক্টর ভাবি তাহলে এইটা কি বলরেখা বা চুম্বক ক্ষেত্র। যদি এরকম ভাবি এইটা তোমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, বৃত্তাকার যদি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয় তাহলে কি হচ্ছে, এই ডিরেকশনটা কি, এটা কার ডিরেকশন দেখাচ্ছে, চুম্বক ক্ষেত্রের দিক দেখাচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর সম্পর্ক পাচ্ছি। অর্থাৎ সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের ক্ষেত্রে এইটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, হয় এদিক এদিক। আর যদি এরকম ধরি তাহলে যদি এইটা কারেন্ট হয়, কন্ডাক্টর হয়, তাহলে এইটা বড় রেখা অভিমুখ। এই হলো আর তোমার দুটো সার্কুলার আর স্টেট কন্ডাক্টরের মধ্যে সম্পর্ক পেলাম। যখন স্টেট কন্ডাক্টর হবে তার বড় রেখা হবে সার্কুলার, আর যদি সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর হয় তখন বড় রেখাগুলো হবে কি স্ট্রেট হবে। এইবার এই যে দেখানো আছে, একটু কিরকম দেখানো আমার বলছি, দেখো যে এইটা আছে, তুমি এই ছবিটা এঁকেছি, তো আমি দেখতে পাচ্ছি প্রবাহ এদিকে চলছে, কার্ল রুল বা গ্রিপ রুল অনুযায়ী বড় রেখার অভিমুখটা কোন দিকে হচ্ছে, দেখো ঘড়ির কাঁটার কোন দিকে, অ্যান্টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তো আমি যদি নিচে দিয়ে দেখি, অর্থাৎ এরম ভাবনাটা আসছে, আমি এরম আছে ছবিটা আঁকলাম, যে এরম দেখছি, এরম ধরেছি, মানে কি দেখো আঙুলগুলো এরম মুড়ে যাচ্ছে, এরম যাচ্ছে মানে কি, এরম যাচ্ছে মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, এরকম যাচ্ছে মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। অতএব আমি ওপর থেকে দেখছি, যদি এই নিচে থেকে দেখি তাহলে কি ঘটবে, দেখো ভাবনাটা নিচে থেকে দেখলে কি একই রকম ঘুরবে না উল্টো দিকে ঘুরবে, ভাবনাটা নিয়ে এসো। তা আমি এরকম বলছি যে এইটা হচ্ছে স্টেট কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এই আগেরটাই বলছি। তো যখন আমার প্রবাহ এরকম ছিল তখন কি হচ্ছিল, এরকম বড় রেখাগুলো বলছে এরকম অ্যান্টি, এরকম হচ্ছে, দেখো আমি এ পাশ থেকে দেখছি এরকম হচ্ছে ঘুরছে, অ্যান্টি ঘুরছে, ঠিক আছে। আমি হাত ট্রাই করছি, আমার ঘূর্ণন কিন্তু একই আছে, দেখো কি হচ্ছে, কি দেখতে পাচ্ছ, এবার কি দেখতে পাচ্ছ, ঘড়ির কাঁটার দিকে তো হলো। অর্থাৎ আমি একটা স্টেট কন্ডাক্টরকে লক্ষ্য করব দুভাবে, একটা এপাশ থেকে একটা ওপাশ থেকে। ছবিটা দিলে মনে হয় ভালো হবে। এই যে আছে, ধরো এই বোর্ডের মধ্যে
আমি একটা সিম্বল আঁকলাম, এই সিম্বলটা হচ্ছে পরিবাহী তারের সিম্বল। তুমি বলতো ক্রস মানে কি? পরিবাহী কোন প্রবাহ কোন দিকে চলছে, ভেতর দিকে চলছে, এরকম প্রবাহ চলছে। ক্রস মানে কি? এটা কারেন্টের ডিরেকশন, এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। আই বললাম, আই বলেছি কারেন্টের ডিরেকশন, অর্থাৎ ক্রস দিয়ে দেখিয়েছি। এইবার কি করব, তোমার এরকম চলছে চুম্বক ক্ষেত্র কোথাও আমি ধরেছি সেই কার্ল রুলের নিয়ম, গ্রিক রুল, এরকম ধরেছি। প্রবাহ ভিতর দিকে আছে, আঙ্গুলগুলো কি এরকম আসছে, অর্থাৎ যদি ছবিটা আঁকি আমি, তাহলে বলো কি হচ্ছে না? তীর চিহ্ন কোন দিকে দেবো? গোলাপ হবে অ্যান্টি হয় বলো। এরকম প্রবাহ ওইদিকে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে মানে পুরো আঙুলটা আমি ওইদিকে ধরেছি, আঙুলগুলো উপরে দেখো এরকম আসছে, অর্থাৎ কি হলো? এটা কার দিক? কারেন্টের দিক। কারেন্ট হচ্ছে ইনওয়ার্ড, তখন বড় রেখাগুলো কি হবে? অ্যান্টি হবে না ক্লক হবে, ক্লক ওয়াইজ। অর্থাৎ আমি এমন ভাবে দেখছি যে দেখতে পাচ্ছি পরিবাহী প্রবাহটা অন্তর্মুখী হচ্ছে, সেক্ষেত্রে চুম্বক ক্ষেত্র বিটা কি হলো? ক্লক ওয়াইজ হলো বিটা। এইবার যদি অন্য একটা কেস ভাবি, ধরো ঠিক উল্টো কেসটা, ডট, অর্থাৎ পরিবাহী প্রবাহ এই দিকে বেরিয়ে আসছে প্রবাহ, ঠিক আছে, এটা বেরিয়ে আসছে প্রবাহ, বেরিয়ে আসছে। ডট চিহ্ন মানে কি? কামিং আউট। অর্থাৎ এরকম ধরেছি, নিয়ম প্রয়োগ করলাম, দেখো বুড়ো আঙুলের দিকে প্রবাহ যাচ্ছে, তাহলে এইগুলো কি এরাম ঘুরছে। এরাম ঘোরা মানে কি? আমি বলরেখার ডিরেকশনটা এরাম বলতে পারি, ঠিক আছে, বলরেখার ডিরেকশন এরকম, আর এই ক্ষেত্রে ছিল কেমন? এরকম ছিল। এটা কারেন্ট ডিরেকশন, এটা চুম্বক ক্ষেত্র ডিরেকশন, এটা কি হবে? অ্যান্টিক্লকওয়াইজ। অতএব একটু আগে বললাম যে একটা স্টেট কন্ডাক্টর দিয়ে প্রবাহ চলছে, আমি ধরেছি, দেখতে পাচ্ছি বলগুলো অ্যান্টিক্লকওয়াইজ। যদি আমি এই উপর থেকে দেখছি, যদি এই পাশ থেকে দেখি, তখন দেখবো কি ক্লকওয়াইজ। সেটা আমি একটু আগেই দেখো উদাহরণ দিয়ে বললাম যে এরকম আছে, প্রবাহ চলছে, বলরেখাগুলো বললাম যে প্রবাহ উপর দিকে প্রবাহ চলছে, তাহলে বলরেখাগুলো এরকম আছে, প্রবাহ এরকম আছে। আমি দেখতে পাচ্ছি কি ওপর থেকে দেখছি, যদি আমি বলরেখাগুলো কি ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, আমি দেখো সব ঠিক রেখেছি, সব ঠিক রেখেছি, দিয়ে আমি এবার নিচে থেকে দেখছি, কি দেখতে পাচ্ছি? হাতটা কোন দিকে ঘুরছে মনে হচ্ছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। আগে ছিল উল্টো দিকে, এখন দিকে। সেটা বুঝতে না পারা, এইটা লক্ষ্য করে দেখো। এটা কি হচ্ছে না? এরম পরিবাহী আছে, প্রবাহ ওইদিকে চলছে, অন্তর্মুখী প্রবাহ, আই ক্রস চিহ্ন মানে অন্তর্মুখী। এবার নিয়ম প্রয়োগ করো, গ্রিক নিয়ম বা কার্ল রুল যা বলবে, এরকম ধরেছি, অর্থাৎ বলরেখাগুলো এরকম হচ্ছে ক্লকওয়াইজ। এই ক্ষেত্রে কারেন্ট বেরিয়ে আসছে, কারেন্ট বেরিয়ে আসছে মানে কি? এদিকে কারেন্টের দিক, অতএব আমি এরকম ধরেছি বুড়ো আঙুলটা কারেন্টের দিক, অর্থাৎ দেখো এগুলো এরকম আসছে, অর্থাৎ অ্যান্টি আসছে, হলো। অর্থাৎ আমার দেখার আছে, আমি যদি এই পাশ থেকে দেখি তখন একরকম দেখবো চুম্বক ক্ষেত্রের দিক, এই পাশ থেকে দেখবো একরকম চুম্বক ক্ষেত্রের দিক, ঠিক আছে। এইবার একটা ভাবনা এসো, কিরকম ভাবনাটা বলি। স্টেট কন্ডাক্টর গেল, দু ক্ষেত্রে দুরকম দেখলাম। এবার বৃত্তাকার পরিবাহীর জন্য ধরো এরকম দিয়েছি, এটা কারেন্টের দিক, এখানে কারেন্টের দিক। এক্ষেত্রে চুম্বক ক্ষেত্র কোন দিকে হবে? একটু আগে বলেছিলাম যে এরাম ধরেছি বা এরাম ধরেছি, অর্থাৎ ভিতরের অংশে চুম্বক ক্ষেত্র অন্তর্মুখী, অর্থাৎ ক্রস চিহ্ন, এটা বি এর দিক। আর বলতে হবে কি? দেখো প্রবাহটা কোন দিকে? ওপর দিকে, এরাম প্রবাহ এইদিকে, এক্ষেত্রে তো প্রবাহ এরাম ধরেছি, অর্থাৎ এই বৃত্তাকার অংশে আঙুলগুলো অন্তর্মুখী, দেখো এখানে বলো বা এখানে বলো বা এখানে বলো, অন্তর্মুখী, অন্তর্মুখী ক্রস চিহ্ন, অর্থাৎ এখানে দেখো অন্তর্মুখী হচ্ছে। আর যদি কারেন্টের দিকটা পাল্টে দেওয়া হয়, অর্থাৎ এরাম কারেন্ট করে দিচ্ছি, অ্যান্টি কারেন্ট করে দেওয়া হবে, এটা কারেন্টের দিক, তখন কি হবে? এখন বেরিয়ে আসছে, অর্থাৎ ভিতরে কি কামিং আউট চুম্বক ক্ষেত্রের দিকে। একটু আগেই যে বলরেখার আগের এই আগে একটু আগেই দেখো
আমি যে বলরেখার কনসেপ্ট দিলাম, সেই বলরেখার কনসেপ্টে বলেছি বলরেখাগুলো একটা দণ্ডচুম্বকের উত্তর মেরু থেকে বেরিয়ে আসে আর দক্ষিণ মেরু দিয়ে প্রবেশ করে। তো এইখানে ব্যাপারটা লক্ষ্য করো যে আমি দেখলাম যে প্রবাহ যখন ক্লকওয়াইজ প্রবাহ চলছে, ক্লকওয়াইজ প্রবাহ চলছে, তখন দেখো এই ভিতরের অংশে বলরেখাগুলো অন্তর্মুখী। তাহলে আমি ওই আগের দণ্ডচুম্বকের বলরেখার কনসেপ্ট থেকে বলতে পারি যে এই দিকে এই আমি এরকম দেখছি প্রবাহ চলছে ক্লকওয়াইজ, দেখছি ভিতরের অংশে বলরেখাগুলো অন্তর্মুখী, তাহলে ভাবতে পারি এইখানে কি তৈরি হয়েছে, একটা এস পোল তৈরি হয়েছে। কারণ আমরা জানি দণ্ডচুম্বকের যেখানে এস পোল সেই অংশ যদি বলরেখাগুলো অন্তর্মুখী হয় প্রবেশ করে, আর যেখানে এন পোল সেখান দিয়ে বলরেখা বের হয়ে যায়। এইখানে দেখো বলরেখাগুলো বেরিয়ে আসছে বহির্মুখী। অতএব একটা যদি আমি সূচিচুম্বক নিলাম, সূচিচুম্বক এইটা, তার এটা এন পোল, এটা এস পোল, আমি নিজে এখানে ধরেছি, দেখবো যে এর এনটা এরম ঘুরে যাচ্ছে। কেন? এ তো নিজে কি এস পোল, তাই এনটা এরম ঘুরে গেল। আর এখানে কি হবে, এটা নিজে কামিং আউট, মানে এন পোল তৈরি হয়েছে, অর্থাৎ এরম হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ এইভাবে বলতে পারি যে সি 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 বিহেভস লাইক এ বার ম্যাগনেট। কেন না, কারেন্ট ক্যারিং সার্কুলার কয়েল একটা বার ম্যাগনেটের মতো আচরণ করে। ধরো এইটা সার্কুলার কয়েল, তুমি যদি এই পাশ থেকে দেখো, যদি প্রবাহটা কোন দিকে হয়, ঘড়ির কাঁটার উল্টো দিকে হয়, তখন দেখবে এই পাশে কি তৈরি হয়েছে, এন পোল সৃষ্টি হয়েছে, কারণ বলরেখাগুলো বেরিয়ে আসছে। আর এই পাশে কি এস পোল সৃষ্টি হয়েছে, এই পাশে দিয়ে বলরেখাগুলো প্রবেশ করছে। অর্থাৎ যেমন আমরা দণ্ডচুম্বকে পড়েছি যে বলরেখাগুলো এন থেকে বার হয়, এস এ প্রবেশ করে। তাহলে এই ক্ষেত্রে দেখো ক্রস চিহ্ন মানে কি, চুম্বক ক্ষেত্র ভিতর দিকে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র ভিতর দিকে মানে কি বলরেখাগুলো প্রবেশ করছে। অতএব এই পাশটা থেকে দেখলে মানে এই সার্কুলার কয়েলের এই পাশে কি হয়, এস পোল সৃষ্টি হয়। আর যখন প্রবাহটা দিক পাল্টে দিচ্ছি, ঘড়ির কাঁটার এটা অ্যান্টি করে দিচ্ছি, প্রবাহটাকে অ্যান্টি করে দিচ্ছি, তখন দেখবো যে এই পাশে কি হচ্ছে, এন পোল তৈরি হচ্ছে। এবার একটু আগিয়ে বলেছি যে আমার দেখার ব্যাপার, আমি যদি এর মধ্য দিয়ে প্রবাহ চলছে ঘড়ির কাঁটার দিকে, তুমি যদি এ পাশ থেকে দেখো তখন দেখবে ঘড়ির কাঁটার, যদি এই দেখতে পাচ্ছি ঘড়ির কাঁটার উল্টো দিকে প্রবাহ চলছে, অর্থাৎ এদিকে কি হবে, এন পোল। আমি যদি এই পাশ থেকে দেখি তখন দেখবো ঘড়ির কাঁটার দিকে প্রবাহ চলছে, তখন সেটা হবে কি, ঘড়ির কাঁটার দিকে প্রবাহ চললে হবে এস পোল, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে এন পোল। এই হলো, সেই হিসেবে বলতে পারি একটা তোমার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বিহেভ লাইক এ বার ম্যাগনেট। তাহলে এই হলো তোমার বিভিন্ন স্টেপ। এবার এইটাকে মনে রাখার জন্য একটা সহজ পন্থা আছে। দেখো প্রবাহটা কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে, চুম্বক ক্ষেত্র কোন দিকে, অন্তর্মুখী, মানে কি পোল বললাম, এখানে এস পোল তৈরি হয়েছে। অতএব মনে রাখার উপায় কি, দেখো ছবিটা আঁকলাম। এইবার আমি করবো কি, এই তীর চিহ্ন অনুরূপ একটা তীর চিহ্ন দেবো, দিয়েছি, এই তীর চিহ্ন অনুরূপ একটা তীর চিহ্ন দেবো, দিয়েছি, দিয়ে আমি যোগ করে দিচ্ছি, কি পেলাম, এস পোল। ঠিক আছে, ঠিক এরকম ভাবে এখানে লক্ষ্য করো, আমি এদিকে প্রবাহ, এদিকে প্রবাহ, এদিকে প্রবাহ, চুম্বক ক্ষেত্র কোন দিকে, বাইরের দিকে, বাইরের দিকে মানে বেরিয়ে আসছে, বেরিয়ে আসছে মানে এন পোল। তো এখানে কি করব, এই তীর চিহ্ন, এই তীর চিহ্ন, এই তীর চিহ্ন, এটা এইদিকে, এটা এইদিকে যোগ করে দাও, এটা কি পেলাম, এন পোল। এটা এন হলো, এটা এস হলো। অর্থাৎ সার্কুলার কারেন্ট ক্যারিং কন্ডাক্টর দিয়ে যদি প্রবাহ চলে ঘড়ির কাঁটার দিকে, তাহলে তোমার সম্মুখ প্রান্তে কি সৃষ্টি হবে, এস পোল সৃষ্টি হবে। যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে প্রবাহ চলে, তাহলে সম্মুখ প্রান্তে কি তৈরি হবে, এন পোল তৈরি হবে। এটাই হচ্ছে মনে রাখার সহজ নিয়ম। এই গেল বিভিন্ন শেপের কন্ডাক্টর, অর্থাৎ যদি
সার্কুলার কন্ডাক্টর হয় বা স্ট্রেট কন্ডাক্টর হয়, কোন দিকে এন পোল কোন দিকে এস পোল তৈরি হবে, এবং সার্কুলার কন্ডাক্টরটা বিএফ লাইকে কি বার ম্যাগনেট অর্থাৎ চুম্বকের মতো আচরণ করে। যেমন দেখো, তোমরা স্থির তড়িতে ডাইপোল করবে, ইলেকট্রিক ডাইপোল, অর্থাৎ একটা ধনাত্মক আধান একটা ঋণাত্মক আধানকে পরস্পর থেকে সামান্য দূরত্ব রেখে সিস্টেম তৈরি হয়, তখন তাকে বলা হয় ডাইপোল তড়িৎ দ্বিমেরু। তেমনি দণ্ড চুম্বকের কি হয়, এদিকে এন পোল এদিকে এস পোল পরস্পর থেকে কিছু দূরে আছে, তখন এটা বলবো কি তোমার ম্যাগনেটিক ডাইপোল। তেমনি একটা সার্কুলার কয়েল, সেই সার্কুলার কয়েলের মধ্যে যদি কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের দিক অনুযায়ী এক পাশে এন পোল হবে এক পাশে এস পোল হবে। অতএব এই সার্কুলার কারেন্ট সি বিএফ লাইকে বার ম্যাগনেট বা ম্যাগনেটিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করে। এটা আমরা এই আলোচনা থেকে পেলাম। এবার